কোথাও কোনো কোনো নদী হয়তো হাঁটু জল হবে, কিন্তু বিস্তীর্ণ নদী, এটা বেশ বড় নদী, সেইখানে ধান চাষ হচ্ছে, এটা তো একদিনে হয় না। এই পরিস্থিতিটা, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? প্রথম হচ্ছে যে জিনিসটা, নৌপথ যদি আপনার থাকে নদীতে, নদী মানে কিন্তু নৌপথ, যখন আপনি নৌপথগুলো বন্ধ করে, এখন তো সমস্ত যোগাযোগ আপনার সড়কে, হ্যাঁ, নৌপথগুলো আপনি যদি বন্ধ করে দেন, তাহলে হয় কি, এই ওয়াটারওয়ে মেনটেনেন্সের জন্য, মেনটেনেন্স ড্রেজিং এবং এটাকে মেনটেনেন্সের যে কার্যক্রমগুলো আছে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং লেস প্রায়োরিটি হয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, ঠিক একই এক্সাম্পল, এটা এটা কোন জায়গায়? নেত্রকোনা। একই নদী আপনি ধলেশ্বরীতে দেখবেন। ধলেশ্বরী থেকে যখন পাটকল, মূলত একটা বড় দুটো পাটকল ছিল কিন্তু সিঙ্গারের পিছনে, এই পাটকলটা যখন ট্রান্সফার হয়ে নারায়ণগঞ্জ চলে আসলো, এখান থেকে তখন পুরো ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে যে যমুনা সেতু করার কারণে একদম টাঙ্গাইলের যে অংশে ধলেশ্বরী যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই জায়গা থেকেও আপনার তিনটা মুখ ধলেশ্বরীর, একটা মুখ বন্ধ হয়ে গেল, আরেকটা মুখ মোটামুটি চললো। তো যখন ওয়াটারওয়েজগুলো বন্ধ হয়ে যায়, তখন নদীর মুখ থেকে যে পানি সবসময় আসা যাওয়ার যে মেনটেনেন্সের যে ফোকাসটাই, সেই ফোকাসটাই কিন্তু অ্যাডমিন থেকে আর নেওয়া হয় না। এটা আমরা দেখেছি গড়াইয়ের ক্ষেত্রে একই অবস্থা, গড়াইয়ের উপর বেস করে ডাউন স্ট্রিমের সবগুলো নদী, আমরা নদী বন্ধ করে দিয়ে জিকে প্রকল্পও করেছি, খেয়াল করে দেখেন। তো এগুলো আলটিমেটলি ওই অঞ্চলের নদীগুলোকে মারলো। এখন জিকে প্রকল্পের পাম্প চলে না, সেই কারণে ওখানকার কৃষকরাও এখন হাহাকার করতেছে। কেউ কোনো নদীও নষ্ট করলাম, আবার কৃষিও নষ্ট করলাম। তো সুতরাং এইখানে দুটো কাজ হয়, একটা হচ্ছে যে আমি নৌপথকে আমি বন্ধ করছি, এটা আমি না জেনে শুনে কিংবা দূরদর্শী চিন্তা আমার মধ্যে নাই। দ্বিতীয় হচ্ছে যে এরপরেও প্রচুর টেন্ডার হয় এবং প্রজেক্ট হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে গত 10 বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 40,000 কোটি টাকার নদী উদ্ধারের প্রকল্প নিয়েছে। নদী উদ্ধার মানে কয়টা নদী উদ্ধার হয়েছে? না, মানে এই ওয়াটারওয়েজগুলোকে ঠিক করবে, তারা বলছে যে পানির প্রবাহটা ঠিক করবে। এবং এই 40,000 কোটি টাকা থেকে তারা ক্লেম করতে পারবে না যে তারা 1000 কিলোমিটার নদী উদ্ধার করতে পেরেছে। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? এটার মানেটা কি? দ্যাট মিনস এখানে আমি বলি এখানে এক হচ্ছে যে কোথায় নদীটা কাটা হবে আর কোথায় নদী কাটা হবে না, তা নিয়ে একটা বড় বালু বাণিজ্য হয় বাংলাদেশ। এটা এক নাম্বার। তো সুতরাং একদিকে 30,000-40,000 কোটি টাকা লুটপাট হয়েছে, শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের কথা আমি বলছি। দ্বিতীয় হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বালু ব্যবসা জড়িত হয়, মাটিটা আবার বিক্রিও করা হয়। তো এটা করতে গিয়ে পুরো ইকোলজি, আবার এই বালুগুলো গিয়ে ছোট ছোট নদী জলাশয়ে ভরাট হয়, মানে আপনি পুরো ইকোসিস্টেম ধ্বংস করে দেন, আবার ভাঙন হয়। এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে। দ্বিতীয় হচ্ছে এটার কোনো মনিটরিং নাই। আপনি কাকে মনিটরিং করবেন? আপনারা গত সেশনের মন্ত্রীরক্ষা কমিশনের চেয়ারম্যানের অন্তিম যে যাত্রা আমরা দেখেছি, সেটাতে বালু মহলের বিরুদ্ধে কথা বলে তার হয়েছে। তো একই জিনিস হচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলবে কি, কিংবা তার ট্রান্সপারেন্সিটা কোথায়? বড় নদীগুলোতে আবার যে ড্রেজিং হয়, এটা তো আমি বললাম যে ছোট নদী, মাঝারো সাইজের নদীগুলোর ক্ষেত্রে, বড় নদীগুলোতে ড্রেজিংয়ে কতটুকু ড্রেজিং হচ্ছে সেটার কি কোনো হাইড্রোগ্রাফিক ডেটা আছে? আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা প্রকল্পতে তারা একটা নামে মাত্র হাইড্রোগ্রাফিক সার্ভে করে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মেইন অফিসে হাইড্রোগ্রাফার 5 থেকে 6 জন এবং বেকার বসে থাকে, তাদের কোনো কাজ নাই। এবং এতগুলো বড় বড় কাজ হয়। আজকের সন্দ্বীপের নিউজ বলি, সন্দ্বীপে আজকে যেই মানে যেখানে পল্টুন বসিয়েছে, সেখানে আজকে ট্রলারে আনার কথা, এবং যে ট্রলারগুলো এসে জমেছে সেই ট্রলার পল্টুনে আসতে পারে না। এটা পানি নাই না, ড্রেজিং ভুল হয়েছে বলে বলতেছে, এতগুলো টাকা খরচ করার পরে। এমপি নিজে বলতেছেন যে এই ড্রেজিংটা হচ্ছে, আপনি 1000 কোটি টাকা খরচ করার পরে বলবেন যে ভুল হয়েছে, এই ড্রেজিংটা ভুল হয়েছে। সুতরাং এই যে নদীর ভিতরে যে আপনি ড্রেজিং করছেন, হু ইজ মনিটরিং ইট? এটা আগে হাইড্রোগ্রাফিক সার্ভে এটাতে হয়নি, আমি জানি, এই জন্য বলতেছি। প্রথম হচ্ছে যে কোনো প্রকল্পে কোনো হাইড্রোগ্রাফিক সার্ভে হয় না, নিজের ইচ্ছা মতো তারা ঘরে বসে ঠিক করে, এবং এর সাথে বালু মহলের যে সিন্ডিকেট তারা জড়িত। ড্রেজিংয়ের আবার আরেকটা সিন্ডিকেট আছে। ড্রেজিংয়ের সিন্ডিকেটগুলো হচ্ছে একদম হাইটেক ড্রেজার নাই, খুবই কম, যেটা কতটুকু ড্রেজিং হচ্ছে সেটাও দেখা যাবে, রিমোট সেন্সিং করা হবে এবং রিমোট সেন্সিংয়ের মধ্যে কতটুকু কাটা হয়েছে সেটা দেখা যাবে। তো যে কারণে ড্রেজিংয়ের দুটো দুর্নীতি হয়। কতটুকু বড় বড় ড্রেজারগুলো দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা দুর্নীতি করতে পারে, শুধু মাটি কাটা থেকে পার ডে, এবং তেল থেকে সে 4 থেকে 5 লক্ষ টাকা চুরি করতে পারে। তো একটা ড্রেজার যদি 8 থেকে 10 লাখ টাকা ডেইলি চুরি করে, আপনি এটার ইকোনমির সাইজটা আপনি চিন্তা করেন।